সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন আশরাফ আল-দিন, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। বাম দিকে আছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 17 সেপ্টেম্বর 2025। 2009 সাল থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত ওই সময়ে কি ঘটেছিল আজকের এই দিনে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসুন। 2009 দরপত্রে কমিশনের টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। 2012 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। 2013 দেশে দুর্বৃত্তের শাসন চলছে, ডক্টর কামাল। 2014 রায়ে মর্মাহত আইনমন্ত্রী, সংক্ষুব্ধ সাইদির পরিবার। 2015 জমি দখল করতে গিয়ে ছাত্রলীগের 8 জন গ্রেপ্তার। 2016 মতিঝিলে যুবলীগের গোলাগুলিতে এক কর্মীর মৃত্যু। 2017 হাসিনা না সূচি, রোহিঙ্গা প্রশ্নে জোর টানায় দিল্লি। 2018 জিবি পরিচয়ে অপহরণ, তুলে নিল ছাত্রদল নেতাকে। 2019 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোটি টাকা ভাগাভাগি। 2021 সংসদে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত সন্দেহ নেই। 2022 কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ। 2023 ভোট উধাও, সরকার ঘনিষ্ঠরা বছরের পর বছর নেতৃত্বে, ব্যবসায়ী সংগঠন। দর্শক, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম। এবার এইসব বিষয় নিয়ে অতিথিদের মুখ থেকে আলোচনা শুনব। শুরুতেই যাচ্ছি আশরাফ আল-দিন, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি 2009 সালের একটি খবর। দরপত্রের কমিশনের টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। ক্ষমতায় আসবার পরপরই এত রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে গেল কেন হুট করে? তাও আবার দরপত্রের কমিশনের ভাগাভাগি নিয়ে। দরপত্র মানে হচ্ছে টেন্ডার। তা আমরা পরে শুনেছি টেন্ডারবাজি একটা শব্দ বেরিয়েছে। তো এগুলো হয়েছে যখন আপনি নিয়ম মোতাবেক করার জন্য টেন্ডার করা হয়। টেন্ডার হলো একজনকে এটা প্রপোজ করা হবে, ভালো মাল কম দামে কে দিতে পারবে, যে সবচেয়ে ভালো মাল দেবে এবং কম দামে দেবে তারটাই গ্রহণ করা হবে। কিন্তু এর মধ্যে আবার কিন্তু আছে, রাজনৈতিক ইন্ধন আছে, ইন্টারফারেন্স আছে। তাতে করে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এই ফেসিস্ট আমলে অনেক জায়গায় টেন্ডারই হয়নি। সোজা কথা, রাজনীতিবিদরা এসে ওই যারা চাকরি করে, যারা অফিস চালায়, যারা টেন্ডার দেবে তাদের কাছ থেকে এসে নিজেরাই নিয়ে গেছে এবং টেন্ডার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই টেন্ডার ভাগাভাগি নিয়ে আবার নিজেদের মধ্যে হচ্ছে। আসলে ব্যাপারটা হয় কি, সুশাসন যখন কুশাসনে পরিণত হয় তখন তারা চায় না তাদের কোনো প্রতিপক্ষ উঠে আসুক। আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা ছিল? বিএনপি ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল, অন্য দলগুলো। কাউকেই আশেপাশে আসতে দেবো না। তাহলে কি হলো, আমি একাই খেলতে হবে। তো একা যখন আপনি খেলতে যান তখন দেখা যায় যে ওই নিজেদের মধ্যেই আবার তখন পক্ষ প্রতিপক্ষ হয়ে একা তো আর খেলা যায় না। সুতরাং মারামারি হবে। মূল কথাটা হচ্ছে, আমাদের এই দেশে
যাই বলেন না কেন সব কিছুতে একটা গভর্নমেন্টের ফাংশনালিটির একটা সিস্টেম ছিল সব জায়গাতেই। সবগুলো ইনস্টিটিউশনকে বরবাদ করে দেওয়া হয়েছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এবং এই ইনস্টিটিউশনকে ধ্বংস করার জন্যই এই যত নৈরাজ্য এবং যত কিছু শুরু হয়েছে। আমি একবার উবারে যাচ্ছিলাম আর কি, একটা ট্যাক্সি হায়ার করলাম, তো মিরপুর থেকে রওনা হব ওই যে ধানমন্ডির দিকে যাব। তো সে যা চাইলো, আমি বললাম এত টাকা বেশি চাচ্ছ কেন, আমরা তো সাধারণত এত টাকা দিয়ে যাই। সে বললো স্যার ওই যে দেখেন রাস্তার পাশে বসে আছে, তাকে তো আমার 20 টাকা দিতে হয়েছে, ওই 20 টাকা আমি আপনার কাছ থেকে নেব না। বললো ওরা কারা? বলে এই যে ছাত্রলীগের লোক বা আওয়ামী লীগের লোক, ওই নাম দিয়ে বসে আছে। এখানে যতগুলো ট্যাক্সি ঢুকবে তাদের কাছ থেকে মানে 3 হুইলার এদের কাছ থেকে 10 টাকা, আর 4 হুইলার এদের কাছ থেকে 20 টাকা করে নেবে। তো এই টাকাটা কে দেবে? সো এবং আপনি দেখেন এই যে লাফাঙ্গা টাইপের কিছু লোক, একেবারেই বিশৃঙ্খল ষণ্ডা প্রকৃতির, ওরা রাস্তার পাশে বসে আছে। যে কোনো ভদ্রলোক বলে থাক বাবা আমি টাকাটা দিয়েই চলে যাই। আর তার আয়টা কীরকম? সে সারাদিনে যদি মনে করেন 1000 টাকা গাড়ি আসে, সে 20,000 টাকা আয় করলো। এই 20,000 টাকা খামাকা বসে বসে ওখানে যে কজন আছে ওরা ভাগ করে নিল। এই ভাগাভাগি নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা, দ্য সোশ্যাল ইমব্যালেন্স, ইকোনমিক সিস্টেমের সোশ্যাল ইমব্যালেন্স। কার হাতে টাকা গেল? অপদার্থের কাছে। অথচ আপনি দেখেন আপনার মতো আমার মতো একজন যে সৎ চাকরি করে কষ্ট করে ব্যবসা করতে চায়, জাহাঙ্গীর সাহেবের মতো কষ্ট করছেন ব্যবসা করার জন্য, সে নিজের মেধা খাটিয়ে, কিন্তু তার চেয়েও এই লোকের কাছে সে দেখবেন যে আপনি হয়তো একটা হোন্ডা 1.5 লাখ টাকা দিয়ে কিনতে 2বার চিন্তা করবেন, আর সে 3 লাখ টাকা দিয়ে 3.5 লাখ টাকা দিয়ে ফট করে একটা হোন্ডা কিনে ফেলবে। টাকা তো তার না, টাকাটা অনেকটা মানে একেবারে। সো এইভাবে আসলে ফ্যাসিস্ট সরকার যেটা করেছে সেটা আজকাল দেখি অনেকেই আবার একটু নরমপন্থায় কিছু করতে চায়, যে না এরকম দুর্নীতি তো সবসময় হয়, আগে তো মনে হয় ভালো ছিল। জি, সফট করাপশন। সো মূল করাপশনের কি সফট আর হার্ড আছে না? রাইট, মানে না এটা কি রাইট, এটা কি ভাগ করা হয়েছে জায়েজ করবার জন্য, বৈধতা দেবার জন্য? অর্থাৎ এখানে হয়েছে কি, যেটা মানে মূল কথাটা হচ্ছে রাজনীতি সবাই করে, রাজনীতি যারা করে সবাই খারাপ তা না। আচ্ছা, আবার সবাই যে ভালো তাও না। রাজনীতির করতে গিয়ে কিছু লোক ক্ষমতার জন্য এবং অর্থের লোভে কিছু অনৈতিক কাজ করে, এবং তাদের মধ্যে কারো বিচার হয়, কারো বিচার হয় না। কিন্তু বিষয়টা যদি এরকম একপাক্ষিক হয়ে যায়, যে এই রাজনীতিটা যখন একেবারে ওই যে স্বৈরাচারী হয়ে যায়, এবং যারা রাজনীতি করছে তারা যখন যে জনগণের রক্ষা করার কথা, জনগণকে তাদেরকে হত্যাকারী হয়ে যায়, তখন তো এটা রাজনীতি থাকে না। আসলে ফ্যাসিস্ট আমলে যেটা হয়েছিল, তারা যেটা করেছে এই দেশটার ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, বিভিন্ন রকম ধ্বংসাত্মক চুক্তি করে। আদানির যে 900 একর জায়গা চিটাগংয়ে যেটা দিয়েছে বলা হয়, আপনি চিন্তা করে দেখেন, ওখানে শর্তের মধ্যে আছে যে আমরা এর মধ্যে কোনো লোক পাঠাবো না, ও আপনারা ওখানে সব কনস্ট্রাকশন করতে পারবেন ভারতীয়রা, এবং ভারতীয় ফার্মগুলো করবে, এবং এটা আপনি যাই করেন না কেন আমাদের কিছু করার থাকবে না। আপনি বলেন এটা দেশ বিক্রি করে দেয় না? মানে দেশের মধ্যে দেশ। এবং দিস ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। আর কাদের সাথে? আমার একটা প্রতিবেশীর সাথে। এটা যদি হতো, কোন ধরনের প্রতিবেশী? ওয়েল, সেটা প্রতিবেশী ভালো ব্যবহার করলে আমার ভালো প্রতিবেশী, আর খারাপ ব্যবহার করলে খারাপ প্রতিবেশী। এখন যেটা অসুবিধা সেটা হচ্ছে, যদি হতো মালয়েশিয়া, যদি হতো তার্কি, যদি হলো যেমন চায়না, যদি হতো জাপান, এমনকি যদি হতো পাকিস্তান, তাইলে ও এসে আমার বর্ডারের মধ্যে ঠেলতে পারবে না। কিন্তু এ তো পরের দিন আপনাকে এখানে ফোর্স পাঠিয়ে দেবে, যে কোনো কিছু করবে। তো এই জন্য মানে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে দেশের ভিতরে গণতন্ত্র এবং ইনস্টিটিউশনগুলো ধ্বংস করা, 2 নম্বর দেশটাকে বিক্রি করে দেওয়া, দেশের স্বার্থটাকে কোনো মতেই সংরক্ষণ না করে বিদেশের সাথে চুক্তি করা, পার্টিকুলারলি ভারতের সাথে। তো এই জিনিসগুলো করেছে। তারপর যারা প্রতিবাদ করেছে তাদেরকে পাকড়, বেইজ্জত, মারধর, হত্যা, গুম সব কিছু করে। বাহিনী গিয়ে তাকে পায় নাই, তো তার অবুঝ শিশুটাকে লাথি মেরে তার স্ত্রীকে বেইজ্জত করে, তো এই অধিকার এই কাজ হরদম করেছে এই স্বৈরাচার। সুতরাং আমাদের যারা এই সফটভাবে আপনি যেটা বললেন এটাকে জায়েজ করতে চায়, সেটাকে জায়েজ করা যাবে না, বিকজ দে আর নট ইন দ্য গেম, দে হ্যাভ মানে ওভারডান ইন দ্য গেম অফ পলিটিক্স, যেটা পলিটিক্সের আওতার মধ্যে পড়ে না, যার জন্য
জাতি, এই জাতি ভালোবেসে যাদেরকে গ্রহণ করেছিল, যাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, যাকে মাদার অফ হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি, তাদেরকে স্বৈরাচার হিসেবে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এস এম জাহাঙ্গীর, একই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি একটু। সফট করাপশন এবং হার্ড করাপশন, নতুন একটি টার্ম পেলাম, যে করাপশনকে জায়েজ করবার জন্য এক ধরনের সফট বয়ান বা ন্যারেটিভ ইদানিং দেখা যাচ্ছে। শেখ হাসিনার আমলে টেন্ডার বাজি হতো, গোলাগুলি হতো, মানে টেন্ডার বাজি হতো, মারামারি হতো, টেন্ডার নিয়ে চলে যাইতো, বক্স নিয়ে চলে যাইতো। যারা ওখানে সংশ্লিষ্ট যারা ব্যক্তি থাকে, ইঞ্জিনিয়ার বলেন, পিডি বলেন, আর যারা থাকে তাদের উপর মারধর করা হতো, পুলিশ র্যাব দিয়ে তাকে ঘেরাও করে রাখা হতো। তো এগুলো ছিল হচ্ছে ধরেন আমি মনে করবো হার্ড টেন্ডারবাজি। সফট টেন্ডারবাজির একটা উদাহরণ আপনাকে দেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেখলো যে এরকম করে তো শিরোনাম হয়ে যায় এবং তার যে বাহিনী তারা তো এটা নিজেরাই গোলাগুলি করে নিজেরা মরছে। এখন এই মরার কারণে তার তো সন্তান হিসাবে সে তো মা উপর করে দে মাঠ লুটে পুটে খাই, সে তো ওই মা উপর করে দিছে, তারও তো একটা কষ্ট লাগে, সবাই তো তার সন্তান। তখন সে কি একটা পলিসি করলো আপনি বাংলাদেশে জানেন, একটা ইজিপি সিস্টেম করলো যে আপনি অনলাইনে ঘরে বসে টেন্ডার পার্টিসিপেট করে দিবেন, আপলোড দিবেন, ইজিপি। ঠিক আছে, তাহলে কি মাঠে যেতে হলো না? মাঠে না গেলে তাহলে তার যে সন্তান যাদের জন্য সে উপর করে দিচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ যা বলেন, আরও যারা আছে, তো তাদের মধ্যে আর গোলাগুলি হচ্ছিল না। দেখেন পরবর্তীতে কিন্তু গোলাগুলিটা কিছুটা কমছে, সেটা কারণে ইজিপি সিস্টেম। এখন ইজিপিটা বেশি ভয়াবহ। শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এমন কিছু ভদ্র লুটপাট, চুরি, এবং উনি এমন সব কূট কৌশল চালু করছিল, এর মধ্যে একটা উৎকট কৌশল। তো ইজিপিতে আপনি করবেন, কিন্তু কাজ ধরেন উনার নির্ধারিত বা সরকারের নির্ধারিত বা ওই পিডি বলেন, ওই সচিব বলেন, যারা সংশ্লিষ্ট তাদের নির্ধারিত ব্যক্তি কাজ পাবে। এইটা কে পাইলো কেউ জানে না, কেউ জানবে না, নির্ধারিত ব্যক্তি। ওখানে আপনি হাইয়েস্ট হয়েও সর্বনিম্ন সে না হয়েছে, সে নাও পাইতে পারে, একজন হাইয়েস্ট হয়েছে সে নাও পাইতে পারে। আপনি মনে করেন যে আপনি কাগজ ভুল দিছেন, সঠিক দেন, সেটাও যদি ওই সংশ্লিষ্ট ব্যক্তি যদি এটাকে জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে, আপনি কিছু জানতেই পারলেন না, এবং মাঠ পর্যায়ে গিয়ে আপনার এরকম কোনো প্রভাবই পড়লো না। এইটা হলো হচ্ছে সফট টেন্ডারবাজি। টেন্ডারবাজিতে শেখ হাসিনা আর একটা কাজ কী করছে, বলছে এখানে তো আওয়ামী লীগ কোনো দায়ী না, অর্থাৎ উনার একেবারেই মানে ট্রেনিং প্রাপ্ত আমলাগুলো বসিয়েছে, যেটা ওনার আগের থেকে শুনলাম, তাদেরকে ওইভাবে গাইডলাইন করা আছে, ওই নির্ধারিত ব্যক্তিগুলো ওইভাবেই সেট আপটা করছে। তো 5ই আগস্টের পরে তো এটা একটা পরিবর্তন হওয়ার কথা, সেটা কিন্তু হয় নাই, আপনি জানবেন। এবং প্রকুরমেন্ট যে একটা রুলস আছে, আপনি টেন্ডারবাজি বলতেছেন, প্রকুরমেন্টস রুল 2008, সেই জায়গাও কিভাবে করছে দেখেন। কত বললাম যে কত সিস্টেমেটিক ওয়ে এবং শিল্পের মধ্যে নিয়ে গেছে শেখ হাসিনা দুর্নীতি এবং তার লোকগুলোকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। দেশ যেখানে যাক সেখানে প্রকুরমেন্ট রুলসে উল্লেখ করে গেছে যে কেউ হাইয়েস্ট হলে, কেউ লোয়েস্ট হলেই যে তাকে কাজ দিতে হবে, হাইয়েস্টকেই দিতে হবে বা লোয়েস্টকে দিতে হবে, এরকম না। মানে কি, আপনি যাকে পছন্দ করবেন, অর্থাৎ শেখ হাসিনা এবং তার রিজিমের যে আমলারা বলেন আর তার নেতাকর্মীরা, যাকে তারা সিলেক্ট করবে সেই পাবে। মানে এই নিয়ম এখনো বলবৎ আছে। এটা তো বড় ধরনের একটা অনিয়ম মনে হয় কিনা। 17 বছর যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দপ্তরে শেখ হাসিনার সুবিধাতেই বিজনেসগুলো করছে, তারাও এখন ওই জায়গা ওই কাজগুলোই করতেছে। নতুন বা যারা আরও বেসরকারি, যারা সরকারি প্রতিষ্ঠানে আসতে পারতো না, তাদের মনোনীত ছিল না, শেখ হাসিনার এই রিজিমের সুবিধাভোগী ছিল না, তারা কিন্তু এখনও কাজ করতে পারতেছে না। এইটা যেহেতু আমলাতান্ত্রিক এখনও সেট আপ ওইটাই আছে, হয়তো আপনি একে সরায় বিকে দিচ্ছেন, বিকে সরায় সিকে দিচ্ছেন, আর যেহেতু 17 বছর একটা অভ্যস্ত হয়ে গেছে, বেনিফিটের একটা অভ্যস্ত হয়ে গেছে, এখন তারা কি বলতেছে, আপনি ধরেন আপনি মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনাকে সুন্দরভাবে যেটা আপনাকে বললেন সফট
সফট আঘাত করতেছে, সফট দুর্নীতি, সফটভাবে আপনাকে আউট করতেছে। কীভাবে বলতেছে? বলছে আপনার তো এক্সপিরিয়েন্স নাই, আপনি এক্সপিরিয়েন্স আছে বাট আপনি ডকুমেন্টস তো দিতে পারতেছেন না, ডকুমেন্টস তো দিতে পারতেছেন। আপনি বেসরকারি একটা প্রতিষ্ঠানে, আমাকে গতকাল একটা জিনিস আসছে, আমি যেহেতু ওই যে ফুড ওয়াটার এগুলো নিয়ে আমার একটা এক্সপার্টিস আছে, এনভায়রনমেন্ট, তো আমাকে একজন বললো যে তো সরকারি প্রতিষ্ঠানের কমপ্লিশন সার্টিফিকেট লাগবে। আমি বললাম যে এটা কিভাবে, আমার তো কাজের এক্সপার্টিস আছে, সব আছে। বললো যে না, এটা হবে না। তার মানে কি, এই যে প্রায় 1 বছর পার হয়ে গেছে না, এর মধ্যেও কিন্তু নতুন কাউকেই, মানে সেই ফ্যাসিস্ট ইকোনমিক সাইকেলের মধ্যেই আমরা সেই সিস্টেমটাই আছে, এবং নতুন কাউকে যে আপনি ঢুকাবেন, সেই ঢুকানোর কোনো সুযোগই নাই, যে নিয়মটা আছে সেটার মধ্যেই আছে। আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় পত্রিকা পড়লাম যে গণপূর্ততে নাকি এরকম একটা আলোচনা হচ্ছে যে তারাই তো সব করতেছে। এখন ধরেন কি একটা সিচুয়েশন হয়ে গেছে, আমরা যারা ধরেন রাজনীতির সাথে ইনভলভমেন্ট, আপনি সাংবাদিক বা একজন একেবারেই ধরেন ব্যবসার সাথে, আমরা যারা এগুলোর সাথে জড়িত আছি বা একটু পরিচিত মুখ, তারা যদি এটা বলে একটা মব সৃষ্টি করবে, মব সৃষ্টি করে বলতে, যদি এটা আমরা নিয়ে বলি, নীতিমালা নিয়ে একটু কথা বলি, একটা মব সৃষ্টি করে, এখন তো এই ট্রেন্ড চলতেছে, ধরেন বলবে যে উনি তো এসে এটা আমাকে হুমকি দিছে বা আমাকে এটা প্রেশার ক্রিয়েট করছে, এরকম কিছু বিষয়গুলো। তার মবের ভয় আছেন আপনি? বিএনপি তো এটা বিশ্বাস করে না। আপনি কি মবের ভয় পান? দেখেন, মবের ভয়ের বিষয় না, মবের ভয়ের বিষয়টা হচ্ছে এখন যে রাষ্ট্রের এখন যে অবস্থাটা চলতেছে, আপনি দেখেন কিছুদিন আগে বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টিগুলো হচ্ছে, এটা একজন দেশের নাগরিক হিসেবে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। জি আশরাফ ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। 2012 সালের একটি খবর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। তত্ত্বাবধায়ক সরকার অবসান কি কেবল প্রশাসনিক পরিবর্তন, নাকি শেখ হাসিনাকে 16 বছর বা আরো দীর্ঘ সময় থাকবার প্রথম? বিষয়টা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেসব ইলেকশন হয়েছে, সবগুলো ইলেকশন সম্পর্কে জনগণের কোনো সন্দেহ ছিল না, রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ ছিল না। কিন্তু রাজনৈতিক তত্ত্বাবধানে এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ। সুতরাং যেহেতু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে হবে, ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা কন্টিনিউ করতে হবে। উনি তো আসলে ফ্যাসিস্ট হয়ে ওঠেননি, উনি ক্ষমতাটাকে আটকে রেখেছেন একেবারেই, মানে অ্যাবসলিউট পাওয়ার। ফ্যাসিস্ট মানে কি? হোয়াট ইজ ফ্যাসিস্ট? তিনের মধ্যে ঢুকে গেছেন আর কি, সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন। ফ্যাসিজমটা অ্যাকচুয়ালি ইতালির মুসোলিনির, হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে যে এটা একটা ইডিওলজি, আই এম দ্য পাওয়ার এন্ড হোয়াট আই সে দ্যাট ইজ হোয়াট ইজ। আর আমি যা বলি সেটাই হচ্ছে দেশের জন্য, আর আমার বিপক্ষে যারা বলবে তারা সব দেশের বিপক্ষের জন্য। এগুলি হলো ফ্যাসিস্ট কথাবার্তা। তত্ত্বাবধায়ক সরকারটা আসলে একটা প্রপোজাল ছিল, এবং এই প্রপোজালটা শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার গৃহীত হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আমলে সেটাকে নিয়ে বলা হলো যে না, ঠিক আছে, এটার ব্যাপারে অ্যামিকাস কিউরিরা যে দিয়েছিল, মতামত দিয়েছিল, সেটাকে বাদ দিয়ে গিয়ে তারা সংসদে বলল যে না, তত্ত্বাবধায়ক সরকার এটা বাতিল হয়ে গেল। এবং সত্যিকার অর্থে এটার বিপক্ষে জোরালো কোনো অবস্থাও বিরোধী দলগুলো তখন তৈরি করতে পারেনি। কেন পারেনি? এই জন্য যে প্রত্যেকের তো পরিবার আছে, জীবন আছে।